আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আমরা আমাদের আজকের যে সেশনটা হওয়ার কথা একটু অলরেডি ডিলে হয়ে গেছে, 5 মিনিট দেরি হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের সেট আপে একটু ডিলে হয়েছে, তার জন্য আমরা একটু লেট হয়ে গেছে। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবে যে আমার ভয়েস প্লাস হচ্ছে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, সবাই একটু জানিয়ে দিবে। তাহলে হচ্ছে আমরা আমাদের আজকে যে গাইডলাইন সেশন এটা আমরা শুরু করে দিব ইনশাআল্লাহ। সবাই একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে যে আমাদের ভয়েস ঠিকঠাক ভাবে শোনা যাচ্ছে কিনা। ওকে, আশা করছি সবকিছু শোনা যাচ্ছে। আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট আছে, যিনি হচ্ছেন, আমরা সরাসরি ভাইয়ার কাছে চলে যাব, ভাইয়ার মুখ থেকে শুনে নেব ভাইয়ার পরিচয়টা। ভাইয়া প্লিজ যদি আপনার পরিচয়টা দিতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মহিনুল ইসলাম রাজু and I'm from DUP Department of CSE. That's all from myself. আচ্ছা, এই তো ছিল ভাইয়ের পরিচয়। আমরা ভাইয়ের কাছ থেকে আমাদের যে তোমরা যে প্রশ্নগুলো করেছো সেগুলো একটা সরাসরি নাকি আমরা ভাইয়ের কাছ থেকে শুনে নিব। ভাইয়ার অ্যাডমিশন জার্নিটা কিভাবে শুরু হয়েছিল এবং ভাইয়া যে আজকে বিপিতে পড়াশোনা করছেন সেটা তার প্রস্তুতিটা কেমন ছিল, কিভাবে সে সুন্দরভাবে গুছিয়ে এই পর্যায়ে আসতে পারছে, ছোট্ট করে ভাইয়ার মুখ থেকে শুনে নিব ভাইয়ার প্রস্তুতিটা। আচ্ছা, ডিউপিতে বেসিক্যালি আমার এক্সাম দেওয়ার স্কোপ পাইছি দুইবার, কারণ ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলাম বাট সামহাও ফার্স্ট টাইমে একটু লেট অ্যাকচুয়ালি কল পাইছি, তো ততদিনে আমি অ্যাকচুয়ালি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছিলাম। তো দেখা যাচ্ছে যে ফার্স্ট টাইমে আমার ডিউপিতে আসা হয় নাই। আর সেকেন্ড টাইমে তো মোটামুটি ফার্স্ট টাইমের থিম ক্লিয়ার ছিল। আমি সাকিব ভাইয়ের পার্সোনাল ব্যাচের স্টুডেন্ট ছিলাম, সো এখানে প্রচুর এক্সাম দিছি এবং আমি অনলাইন অফলাইন অনেক পেইড ব্যাচে প্লাস প্রি এক্সাম ব্যাচে প্রচুর এক্সাম দিছি। আমি মনে করি যে প্রিপারেশন নেওয়ার একেবারে মেজর একটা ফ্যাক্টর হলো প্রচুর এক্সাম দেওয়া, অ্যাকচুয়ালি নিজের ফল্ট গুলো বের করা। সো আমি সেকেন্ড টাইমে প্রচুর পরিমাণে এক্সাম দিয়ে নিজের ফল্ট বের করছি, প্লাস যে ফল্ট গুলো আছে বেসিক্যালি ওইগুলো আমি ক্লিয়ার করছি। তো আমার মনে হয় যে গুছায় পড়ার আসলে কোনো বিকল্প নাই, ঠিক আছে? অ্যাডমিশনের একেবারে জাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি প্ল্যানিং করে প্রপার প্ল্যানিং আগাইতে পারো তাহলে কিছু একটা পসিবল, আদারওয়াইজ ইটস টাফ। এই ছিল ভাইয়ার অ্যাডমিশন জার্নির গল্পটা। তো আমরা হচ্ছে তোমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো কালেক্ট করছি, মোটামুটি অনেকেই অনেক ধরনের প্রশ্ন ছিল। আমরা সেখান থেকে কমন যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো নিয়ে আমরা আজকে মোটামুটি ডিসকাশন করবো। তো আমাদের পরীক্ষা যেহেতু আগামী 20শে জানুয়ারি, তো সেখানে আমরা প্রথমে যে প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি ভাইয়ার কাছে। ভাইয়া, ওদের কাছ থেকে যে প্রশ্নটা আসছে প্রথমে, যে এক্সামে অ্যান্সার শিট কিভাবে পূরণ করবে এবং কি কি বিষয়ে সচেতন থাকতে হবে ওদেরকে। আচ্ছা, এটা খুবই ভালো একটা কোশ্চেন। যে এই যে ওয়েমার ফিল করার ক্ষেত্রে আমার মনে হয় যে অন্য ইউনিভার্সিটি থেকে আমাদের একটু সিস্টেম আলাদা, কারণ এখানে দেখো 4টা সেগমেন্ট আছে। তুমি চাইলে সেকশন এ, সেকশন বি, সেকশন সি আর সেকশন ডি থেকে যে কোনো 3টা সেগমেন্ট তুমি অ্যান্সার করতে। তো ওখানে তোমার একটা হলো ফিল আপের অপশন থাকবে, যেটা হলো যে তুমি অ্যাকচুয়ালি কোন 3টা সাবজেক্ট অ্যান্সার করতেছো। কেননা তোমার কোশ্চেন কিন্তু 4টা সাবজেক্টেরই দেওয়া হবে, বাট ইউ হ্যাভ টু অ্যান্সার ফ্রম দ্যাট 3, জাস্ট অনলি 3। সো এটা একটু ফিল আপ করে যে তুমি কোন 3টা সাবজেক্ট অ্যান্সার করতেছো। এমন না হয় যে তুমি বায়োলজি অ্যান্সার করছো বাট তুমি ফিল আপ করছো ম্যাথ, সেক্ষেত্রে কিন্তু ওয়েমার কিন্তু হাতে চেক হয় না, জানো তো? ওয়েমার যেটাতে চেক হবে সেটা কিন্তু তুমি 0 পাবে একেবারে। সো জাস্ট এটাতে একটু কেয়ারফুল থাকো যে তুমি কোন সাবজেক্ট অ্যান্সার করতেছো, সেই সাবজেক্টটা তুমি ফিল আপ করতেছো কিনা। আমার মনে হয় যে এটা এই ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকা দরকার আছে। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্নের উত্তর আশা করি সবাই বুঝতে পারছো কি কি করতে হবে এক্সাম হলে। ভাইয়া যেটা বললো যে আমাদের যেহেতু 4টা সাবজেক্ট দেওয়া থাকবে তোমাদের জন্য, ওখান থেকে কিন্তু তোমাদের 4টা অ্যান্সার করতে হবে না, তোমরা বেসিক্যালি হচ্ছে 3টা অ্যান্সার করতে হবে। আর যে 3টা তোমার কাছে সুইটেবল মনে হয়, যে 3টা তুমি ভালো পারো বলে মনে হয়, সেই 3টারে তুমি অ্যান্সার করার চেষ্টা করবে। আর ওই মাসে যেহেতু ভাইয়া বলে দিচ্ছে কিভাবে কি কোন বৃত্ত ভরাট কিভাবে করতে হবে, আশা করি প্রথম প্রশ্নের উত্তর ক্লিয়ার। ভাই, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যেতে পারি। ওদের কাছ থেকে দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে কোয়েশ্চেন কি ভার্সিটি স্ট্যান্ডার্ড হবে, যেহেতু এখানে ক্যালকুলেটর ইউজের একটা ব্যাপার আছে, সেই ক্ষেত্রে কোয়েশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে, ভার্সিটি নাকি অন্যান্য যেমন ওয়েট জিকের যেরকম কোয়েশ্চেন করে থাকে ওই টাইপে কি ওরকম স্ট্যান্ডার্ড হবে কিনা? আচ্ছা, আমি একটু আমার এক্সপিরিয়েন্স বলে, আমার যেহেতু দুইবার এক্সাম দেওয়ার সুযোগ হয়েছে, তো আমি যখন 2020 তে এক্সাম দেই, 2020 তে কোশ্চেন একদম মোটামুটি ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, 21 এও ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, বাট
লাস্ট একটা বছরে শুনতেছি একটু ইঞ্জিনিয়ারিং বেসড কোশ্চেন হচ্ছে, কেননা এখন আসলে ক্যালকুলেটর ডিরেক্টলি মডেল অ্যালাউ করে দিচ্ছে যে তোমরা এই ক্যালকুলেটর গুলো অ্যালাউ নিতে পারবা। বাট আমার টাইম এমন হয়েছে যে অনেক সেন্টারে ক্যালকুলেটর ইউজ করতে দিছে, বাট অনেক সেন্টারে দেয় নাই। পরের ইয়ারও সেম, বিভিন্ন সেন্টারে ক্যালকুলেটর নিয়ে অনেক ঝামেলা হয়েছে। তো এখন দেখা যায় যে এই ডাউটটা যেহেতু নাই, ক্যালকুলেটর অ্যাকচুয়ালি পুরো একেবারে ডিক্লেয়ার করে দিচ্ছে। সো আমার মনে হয় যে একটু ইঞ্জিনিয়ারিং বেসড কোশ্চেন করা, আমার মনে হয় যে এটা অ্যাডভান্স প্রিপারেশনের জন্য বেশি ভালো হবে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রশ্নের ধরন সম্পর্কে বুঝে গিয়েছি যে প্রশ্ন যেহেতু তোমাদেরকে একটা সুযোগ দিয়েছে ক্যালকুলেটর ব্যবহারের জন্য, তো এখানে একটু ডিফিকাল্ট কোশ্চেন হবে এটাই বলা যায়। কারণ হচ্ছে যেহেতু আমরা অন্যান্য ভার্সিটি গুলাতে ক্যালকুলেটর ইউজের কোনো সিস্টেম থাকে না, তো সেখানে আমরা দেখতে পাই যে কোশ্চেন গুলা স্যার এমন ভাবে সেট করে যাতে তুমি হাতে ক্যালকুলেশন বা হচ্ছে ক্যালকুলেশনের প্রশ্নগুলো উত্তর করতে পারো। বাট এখানে যেহেতু তোমাকে বলে দিচ্ছে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা, সেখানে তোমাকে অবশ্যই স্যাররা কোশ্চেন গুলো এমন ভাবে সেট করবে যাতে হচ্ছে তোমাকে মাথা খাটাইতে হয়, প্লাস তোমাকে ক্যালকুলেটর অবশ্যই মাস্ট ইউজ করতে হয়। তাহলে আশা করছি দ্বিতীয় প্রশ্নের উত্তরও তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন ওদের কাছ থেকে যেটা আসছে সেটা হচ্ছে অনুশীলনের কোয়েশ্চেন ব্যাংক কতটা ইম্পর্টেন্ট নাকি বেসিক পড়বে এই মুহূর্তে, মানে হচ্ছে এরা এখন শেষ মুহূর্তে আছে, তো এখানে এসে অনুশীলনের যে এমসিকিউ গুলো থাকে ওগুলো পড়াটা কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা, অনুশীলনী কোশ্চেন যদি পড়া লাগে অ্যাকচুয়ালি, তো সেটা হলো অ্যাকচুয়ালি শুধুমাত্র আমি মনে করি যে কেমিস্ট্রির জন্য বেটার। ফিজিক্স বা ম্যাথের জন্য আসলে অনুশীলনী কোশ্চেন দেখার খুব বেশি একটা দরকার দেখি না। ওর থেকে ভার্সিটি কোশ্চেন ব্যাংক তো অবশ্যই সবগুলোর জন্য ইম্পর্টেন্ট, বাট যদি কোশ্চেন ব্যাংক এমসিকিউ অনুশীলনী গুলো কোনোটা পড়তে হয় তাহলে জাস্ট অনলি ফর কেমিস্ট্রি, আদারওয়াইজ অন্য কোনো সাবজেক্টের কোশ্চেন অনুশীলনীর কোশ্চেন দেখার কোনো দরকার নেই, ওগুলো জাস্ট কোশ্চেন ব্যাংক ফলো করো। আচ্ছা, এক্ষেত্রে যে আমরা যদি দেখতে পাই বইগুলোতে বাজারে যে স্যারের বইগুলো আছে, কেমিস্ট্রিতে ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে কেমিস্ট্রির অনুশীলনী প্রশ্নগুলো থাকে ওগুলো একটু হিউজ পরিমাণে থাকে, প্লাস হচ্ছে ওখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশ্চেনগুলো থাকে, প্লাস হচ্ছে বোর্ড স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো হয়ে থাকে ওখানকার প্রশ্নগুলো থাকে। তো এখানে কম্বাইন্ডলি সব ধরনের প্রশ্ন এখানে থাকে। তুমি যদি অনুশীলনী প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, বলা যায় যে তুমি এক একটা চ্যাপ্টার অনুশীলনে যখন প্রশ্ন ব্যাংক সলভ করবে তখন তোমার ওই যে রিভিশন যেটা আছে সেটা তুমি ভালোভাবে ওই চ্যাপ্টারটা রিভিশন শেষ করে ফেলতে পারবা। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন সাবজেক্টের কি কি মাস্ট দেখে যেতে হবে আজকে থেকে 19 তারিখ পর্যন্ত কি কি পড়বো, মানে হচ্ছে যেহেতু আমাদের 20 তারিখে পরীক্ষা, আমাদের হাতে আর 3 দিন মাত্র সময় আছে, এই শেষ সময় আমরা কি কি পড়বো আর কি কি অ্যাভয়েড করবো? আচ্ছা আচ্ছা, লাস্ট টাইমে এসে আমার মনে হয় যে লাস্ট মোমেন্টে এসে অ্যাকচুয়ালি ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা অ্যাকচুয়ালি পুরো মুখস্থ করতে হবে। আমি এখানে একটু বলি যে আমাদের ইউনিভার্সিটির যে কোশ্চেন এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রফেসররাই বেসিক্যালি সেট করে। সো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকটা একদম মুখস্থ করে ফেলো। আর যদি বলো যে ইম্পর্টেন্ট কোন কোন টপিকস দেখবো, তাইলে আসলে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার গুলো আছে এটা তো আসলে আমরা সবাই বুঝি যে যদি কেমিস্ট্রিতে যাই অবশ্যই অর্গানিক খুব ইম্পর্টেন্ট, যোগাযোগ যেটা সেটা খুব ইম্পর্টেন্ট, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। তো ইম্পর্টেন্ট যে টপিকস গুলো আছে এগুলো একটু দেখে যাও, প্লাস যেখান থেকে অ্যাকচুয়ালি তোমার ভুল হওয়ার পসিবিলিটি আছে। এখন বায়োলজিতে রক্তের পিএইচ যেটা, এটা তো আসলে ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এটা তুমি অনেক আগে থেকে জানো। সো এটা আসলে বারবার পড়ে লাভ নাই, বরং যেটা তুমি ভুল করতেছো বারবার সেই জিনিসটা পড়ো, সেই জিনিসটা ক্লিয়ার করে যাও। আমার মনে হয় যেটাতে একটা ভালো আউটকাম পাওয়া পসিবল। হ্যাঁ, ভাই যেটা বললো আমরা যে জিনিসগুলো বারবার ভুল করি ওগুলোই পড়তে হবে। দিন শেষে তুমি যখন এখন রিভিশন দিতে যাবা, যেহেতু তুমি বিপি এক্সামের জন্য মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলেছো, এখন তুমি রিভিশনের সময়। তো রিভিশন নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা করি, সব স্টুডেন্টরা যেটা করে আমরা ফুল চ্যাপ্টারটা একদম শুরু থেকে আবার শুরু করতে যাই, দেখেছো তখন আমাদের ওই যে একটা চ্যাপ্টার যখন শেষ হয়ে যায় তখন আমাদের অনেক কিছু মনে থাকে না। এই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের যে নোট খাতা আছে ওই নোট খাতাগুলো পড়ার চেষ্টা করবো, এবং ওখানে কি কি জিনিসগুলো আমরা পরীক্ষার সময় বারবার ভুল করছি, যেহেতু আমরা অনেকগুলো পরীক্ষা দিয়ে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বারবার ভুল করছি সেইগুলাই আমরা বারবার একটু রিভিশন দেওয়ার চেষ্টা করবো। ওভারঅল সবকিছু রিভিশন দেওয়ার এখন সময় নেই, জাস্ট যে জিনিসগুলো তোমার মনে থাকে না, বা আমি বলবো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, অন্যান্য সাবজেক্ট গুলোর ক্ষেত্রে যে ফর্মুলা গুলো আছে এই ফর্মুলা গুলো তুমি একটু ভালোভাবে মুখস্থ করে রাখবা। তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা ভাইয়া, বিইউপিতে কত মার্ক পেলে সেফ জোন বলে মনে হয়, কারণ এখানে তো হচ্ছে মেরিট প্রকাশ করে না, তো এখানে কত মার্ক পেলে ওরা মনে করে যে ওরা সেফ জোন? আচ্ছা, কাটমার্ক তো আসলে কোনোভাবে বলা পসিবল না। সেফ জোন অ্যাকচুয়ালি একটু প্রেডিক্ট করা যায়, দুইবার তো আমার মনে হয় যে মোটামুটি 60 যদি এক্সাম হয় 60 মোটামুটি 48 46 এরকম পাইলে মোটামুটি সেফ জোনে থাকা যাবে একেবারে প্রথম মেরিটে, অথবা ওয়েটিং লিস্টে তোমার নাম থাকবে। ওয়েটিং লিস্টের বাইরেও কল আসবে, বাট এটা অ্যাকচুয়ালি খুব বেশি একটা শিওর ভাবে বলা যায় না। সো যদি একটু সেফ জোনে থাকা লাগে যে মাস্ট আমার লাগবেই ভাই, তাইলে আসলে আমি বলবো যে
60 এর মধ্যেই 46 to 48, কারণ ডিউটি কোশ্চেন যথেষ্ট ইজি হয়, ঠিক আছে। একেবারে দেখা যাবে যে মোটামুটি কোশ্চেন ব্যাংক থেকেই 80% থেকে 85% ডিরেক্ট কোশ্চেন ব্যাংক থেকে তুলে দেয়। কিছু কোশ্চেন তোমরা নতুন ফেস করতে পারো, বাট ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা আগে দেখে আসছো, প্লাস অনেক এক্সাম যে দিচ্ছ, বিভিন্ন ব্যাচ এক্সাম দিচ্ছ, এগুলোতে দেখবা যে এগুলোতে যে কোশ্চেন গুলো অ্যাকচুয়ালি পাইতেছো ওখানে কিন্তু গুলাই তুমি পাবা, ইভেন অপশন সেম থাকবে। সো দ্যাটস অল। আচ্ছা, আমাদের সামনে যে প্রশ্ন আছে, প্রশ্নটা হচ্ছে যদি চান্স পাও, যদি আল্লাহ তোমার রহমত করে চান্স পেয়ে যাও, তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ চিন্তা করি, এখানে যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে যদি আমি পড়তে চাই, তাহলে সেক্ষেত্রে দেখেছিলাম যে 1,71,000 টাকার মতো কোর্স ফি লাগবে। সেটা কি ওভারঅল কোর্স প্রাইসটা নাকি আমার পার ইয়ার 1,71,000 টাকা করে লাগবে? আচ্ছা, না, এটা হলো তোমার 4 বছরের কোর্স। কারণ পার সেমিস্টারে যদি আমি ধরি যে 20,000 টাকা, 20,000 অ্যাকচুয়ালি লাগে না, 19 থেকে 20,000 সামথিং এরকম, এটা ভ্যারি করে প্রত্যেক সেমিস্টারে। তো 20,000 টাকা করে যদি ধরি, ওরকম জাস্ট 1,71,72,000 টাকা আসে। এটা তোমার 4 বছরের কস্ট, এটা ইউনিভার্সিটি কস্ট, এর থেকে 1 টাকাও বেশি নেওয়া পসিবল না। এটা কি ভাই অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেম, যে যেরকম কোর্স দেওয়া আছে ওরকমই? হ্যাঁ, যেটা দেওয়া আছে ওয়েবসাইটে এটা একদম মোটামুটি একদম ফিক্সড। ঠিক আছে, তাহলে বুঝতে পারতেছো, চিন্তার কোনো কারণ নেই। আমরা শুনে থাকি লোকমুখে যে বিএনপিতে করতে গেলে অনেক টাকা লাগবে, 4 বছরে দেখা গেছে 5-6 লাখ টাকার মতো চলে যাবে, এরকম কথা আমরা প্রায় শুনে থাকি। বাট এটা মোটেও সত্যি না। আমরা হচ্ছে ভাইয়ের মুখ থেকে শুনতে পাইলাম যে যেটা অ্যাকচুয়ালি ওয়েবসাইটে দেওয়া থাকে সেটাই খরচ হবে, এর বাইরে কোনো আলাদা হিডেন কোনো চার্জ নাই এখানে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন যেটা আমরা দেখবো যে এটা অলরেডি আই থিঙ্ক শেষ ব্যাচ, শেষ মুহূর্তে কি কি টপিক বেশি পড়া উচিত, বিশেষ করে বলছে এফএসটির জন্য। তো এটার ব্যাপারে এটা তো আগেও একবার বলছি যে চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে এগুলো একটু জাস্ট দেখে যাও, এন্ড যে জায়গাগুলো ভুল করতেছো ভুলগুলো নিজের ফল্ট গুলো বের করো। স্টিল টাইম আছে, ফল্ট বের করে জাস্ট যেগুলো মনে হইতেছে যে এগুলো ডাউট হতে পারে, এগুলো আমি সেন্টারে ভুল করতে পারি, তো এগুলো মনে হয় যে একটু ক্লিয়ার করে যাও, এটাই বেটার হবে। আচ্ছা ভাই, এক্সাম হলে ওদের কি কি নিয়ে যাওয়া লাগবে? আমাদের তো অনেকে অনেক দেখা গেছে কারো রেজিস্ট্রেশন বাসায় রেখে আসতে বা এই টাইপের যে জিনিসপত্রগুলো, এখানে আমাদের কি কি নিয়ে যাওয়া ম্যান্ডেটরি বা নিয়ে যাওয়া লাগবে? আচ্ছা, এটা হলো যে পেপার তো জাস্ট অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই, আমি যতদূর জানি যে জাস্ট অ্যাডমিট কার্ড নিয়ে গেলেই ডিউপিতে এনাফ। বাট যদি তুমি এক্সট্রা কোনো পেপার নিতে চাও, তুমি এসএসসি রেজিস্ট্রেশন কার্ডটা নিতে পারো। আর যদি না থাকে, এটা নিয়ে কোনো হ্যাসেল নেওয়ার কোনো দরকার নেই, কেননা এটাতে আসলে কখনোই খুব বেশি ঝামেলা করে না ডিউটি, জাস্ট তোমার অ্যাডমিট কার্ড ইজ এনাফ। আচ্ছা, এটা একটা কমন প্রশ্ন ছিল যে ভাইয়া ক্যালকুলেটর যেহেতু এখানে অ্যালাউ আছে, তো এখানে ক্যালকুলেটর হ্যাক্স যেটা আছে সেটা ব্যাপারে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি? দেখো, আসলে অন্য ইউনিভার্সিটিতে তো আসলে ওইভাবে ক্যালকুলেটর ইউজ করতে দেয় না। সো আমার মনে হয় যে ডিউটির জন্য ওইভাবে আসলে খুব বেশি কেউ ক্যালকুলেটর শিখে না, কারণ এই 2 দিনের জন্য আমি এখন ক্যালকুলেটর যদি তুমি শিখতে পারো অবশ্যই এটা ভালো, কারণ এটা তোমাকে এক্সাম হলে হিউজ একটা টাইম সেভ করবে। বাট যদি পসিবল না হয় তো জাস্ট নর্মাল ক্যালকুলেটর ইউজ করো, বাট শিখতে পারলে ইটস গুড আর কি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাইয়া, প্রশ্ন কি রিপিট হয়? বিউপি তো আসলে কোশ্চেন পাবলিশ করে না, সো এটা আসলে কোনোভাবেই পসিবল না, কারণ ডিউপি কোশ্চেনই বের করতে দেয় না, ঠিক আছে। সো এটা বলা পসিবল। তাহলে আমরা বলতে পারতেছি না, যেহেতু ওরা প্রশ্ন স্টুডেন্টকে দিয়ে দেন না, প্লাস হচ্ছে প্রশ্ন পাবলিশ হয় না, তাহলে আমরা বুঝতে পারতেছি না যে প্রশ্ন কি রিপিট হবে কি হবে না। তাহলে আই থিঙ্ক এটা তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত যে প্রশ্ন কি হবে, রিপিট হবে কিনা। আচ্ছা, কেমিস্ট্রি যেহেতু আমরা বলছিলাম একটু আগে যে কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা চ্যাপ্টার এন্ডিং যে এমসিকিউ গুলো আছে বা অর্ধবেদিক যে এমসিকিউ আছে ওগুলো পড়াটা কতটা গুরুত্বপূর্ণ। এখন হচ্ছে আমাদের যে আমরা কেমিস্ট্রির বই যখন পড়েছিলাম, এক একটা চ্যাপ্টার অনেক বড়, তো আমরা পড়ার সময় দাগিয়ে পড়েছিলাম। তো এই ক্ষেত্রে দাগানো লাইনগুলো কতটা ইম্পর্টেন্ট এখন শেষ মুহূর্তে রিভিশনের জন্য? অবশ্যই দাগানো লাইনগুলোই তো আসলে কেমিস্ট্রি বায়োলজির জন্য আসলে দাগানো লাইনের কোনো বিকল্পই নাই। এই দাগানো লাইন যদি পড়ে যেতে না পারো, তাহলে আসলে কেমিস্ট্রি বায়োলজিতে কখনোই মার্কস ক্যারি করা পসিবল না। সো দাগানো লাইন অবশ্যই দেখে যেতে হবে এবং একদম মুখস্থ থাকতে হবে দাগানো লাইনগুলো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাই, এটা একটা কমন প্রশ্ন, যেটা হচ্ছে আমরা অনেক কনফিউশন আছে এটা নিয়ে, যে আমাদের যেহেতু বিপিতে সেকশন ওয়াইজ দেওয়া থাকে, সেকশন এ, সেকশন বি, সেকশন সি, 4টা সেকশন থাকে, সেখানে আমরা যেগুলো 3টা সেকশনে অ্যান্সার করতে পারবো। তো এখানে একটা ক্রাইটেরিয়া দেওয়া থাকে যে আমি সেকশন এ দাগালে কোন সাবজেক্ট পাবো, সেকশন বি দাগালে কোন সাবজেক্টটা পাবো। তো সেই ক্ষেত্রে যদি বলে দিতেন যে কোন কোন সেকশন দাগানো গেলে স্টুডেন্টদের জন্য সেফ জোন হবে, বা হচ্ছে ওদের যে পছন্দ আছে, যে ধরেন আপনি সিএসসি নিয়ে পড়তেছেন, অনেকেরই পছন্দ হচ্ছে আমি সিএসসি নিয়ে পড়বো, বা অনেকেই আবার আছে যে আমি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়বো, এই ক্ষেত্রে কে কোন সাবজেক্টটা দাগালে, ধরেন হচ্ছে আমি সেকশন এ আর বি চুজ করে নিলাম, এই ক্ষেত্রে বাকি যে সেকশন দুইটা থাকলো সি আর ডি, এই দুইটা ক্ষেত্রে আমি কোনটা চুজ করবো, এই ক্ষেত্রে যদি একটু বের করতে। আচ্ছা, সেকশন এ তে মোস্ট প্রবাবলি ম্যাথ আছে, আর সেকশন বি তে ফিজিক্স, সি তে হইলো বায়োলজি, আর ডি তে কেমিস্ট্রি। এরকম তো ম্যাথ
আমি আগে জাস্ট হিসাবটা বলি যে যদি তুমি ম্যাথ অ্যান্সার না করো তুমি আইসিটি আর সিএসসি এর জন্য নমিনেটেড হবা না। যতই মার্কস পাও না কেন, যদি তুমি 55 পাও স্টিল নট পসিবল। আর যদি তুমি বায়োলজি অ্যান্সার করো, যদি বায়োলজি অ্যান্সার না করো তাহলে তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা আছে সেটা তুমি পাবা না। আর যদি তুমি ম্যাথ বায়োলজি দুইটাই অ্যান্সার করো তাহলে তুমি 3টা সাবজেক্টের জন্য নমিনেটেড হবা। সো সেফ জোন যদি বলতে হয় আমার মনে হয় যে আগে তো একটা সাবজেক্ট এনশিওর করা উচিত সবার। ফার্স্টেই হলো যে ভালো সাবজেক্ট পর, খারাপ সাবজেক্ট তো পরে, আগে হলো সাবজেক্ট এনশিওর করি। সো আমার মনে হয় যে ম্যাথ বায়োলজি দুইটা সবার অ্যান্সার করা উচিত। এতে 3টা সাবজেক্টের জন্য বিউপিতে যেহেতু সিট কম, ফার্স্ট অফ অল সিট অনেক কম, সো এখানেই তুমি ফার্স্টেই যখন 100টা সিট বাদ দিয়ে দিবা তখন সিট আরো কম হয়ে যাবে। তো আমার মনে হয় যে ম্যাথ আর বায়োলজি অ্যান্সার করো, দেন ফিজিক্স কেমিস্ট্রি থেকে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে যে তোমার প্রিপারেশন কোনটা, কোন সাবজেক্টে কতটুকু। আমি যদি হইতাম আমি অবশ্যই কেমিস্ট্রি অ্যান্সার করতাম, কারণ আমার কেমিস্ট্রিতে প্রিপারেশন ভালো ছিল। বাট আমার মনে হয় যে ওভারঅল কোশ্চেন ফিজিক্সে একটু ইজি হয়। সো তোমার চাইলে ফিজিক্সের প্রিপারেশন যাদের একটু ভালো বা দুইটাই ইকুয়াল তারা ফিজিক্সে যাইতে পারো। আর এখানে আরেকটা কাজ করা যেতে পারে যে এক্সাম হলে যে ডিসাইড করা যেতে পারে। আমি অ্যাকচুয়ালি সেকেন্ড টাইম এরকম ছিলাম যে আমি যদি দেখি যে আমি ম্যাথ পারতেছি না, আমি ফার্স্টে ম্যাথ ওইমারে অ্যান্সার করিনি। আমি ফার্স্টে ম্যাথ হইলো জাস্ট ওখানে অ্যান্সার করছি যে আমি প্রথম 10টা থেকে যদি 10টাই পারি আমি ম্যাথে যাবো, আর যদি না পারি আমার বায়োলজি অ্যান্সার করতে 5 মিনিটও লাগবে না। ঠিক আছে, আমার টাইমে তো ওরকম ছিল না ম্যাথ বায়োলজি দুইটা অ্যান্সার করতে। আমার টাইমে ছিল যে আইদার ইউ ক্যান চুজ ম্যাথ অর বায়োলজি। সো আমি করছিলাম যে আমি আগে দেখছি যে আমি ম্যাথ কি পারবো, তো আমি দেখছি যে ম্যাথ আমি সবগুলো পারবো, এবং লাস্টের কোশ্চেন গুলো আমি জাস্ট একটু চোখ দিয়েছি, দেখছি যে মোটামুটি এগুলো পসিবল আমার পক্ষে, তখনই আমি ম্যাথ অ্যান্সার করছি। তো তোমরা যদি চাও যে এটা করে অ্যাকচুয়ালি একটু রিস্কি, কারণ টাইম কম, সো এটার জন্য আমি কখনোই হলো ইনফ্লুয়েন্স করবো না তোমাদেরকে। বাট এই একটা চান্স নেওয়া যেতে পারে, জাস্ট একটা গ্লেন্স তুমি একটা দেখলা যে বা ফিজিক্স ইজি নাকি কেমিস্ট্রি ইজি, যেটা ইজি মনে হবে তুমি ওই মোমেন্ট ওইটার জন্য গেলা। অথবা তোমার যদি দুইটাতে এখনই সেম প্রিপারেশন থাকে তো আমি বলবো যে গো ফর ফিজিক্স, কেননা ফিজিক্সের কোশ্চেন একটু ইজি হয় আর মার্কস তো লাগে গেছে। এমনি তো নরমালি কোন সাবজেক্ট একটু কঠিন, তুলনামূলক কঠিন প্রশ্ন করে থাকে? কেমিস্ট্রি একটু টাফ হবে। কেমিস্ট্রি একটু টাফ হয়। আমরা যেটা সাকিব ভাইয়ের মুখ থেকেও শুনেছি যে আমরা যখন অন্যান্য ভার্সিটি গুলো অ্যাডমিশন টেস্ট দিই সেখানে হচ্ছে বায়োলজি কিংবা কেমিস্ট্রিকে বরাবরের মতে হচ্ছে ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে তোমরা দেখবে হচ্ছে অনেক অনেক কঠিন প্রশ্ন করে থাকে, যেমন হচ্ছে উচ্চ বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি, এই দুটার ক্ষেত্রে আমরা যেটা দেখছি বিগত বছরগুলোতে ওরা ফিজিক্স প্লাস হচ্ছে তোমার ম্যাথমেটিক্সে অনেক বেশি হার্ড কোশ্চেন করে ফেলে। বাট কেমিস্ট্রি আর বায়োলজিতে তুমি ওখানে মার্ক করতে পারো। বাট এই বিবি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তোমরা ডিফারেন্ট। সেখানে হচ্ছে ফিজিক্স তোমাকে খুব সহজ করবে, মোটামুটি সহজ, আর হচ্ছে তোমাকে বেশি টাফ করবে হচ্ছে কেমিস্ট্রি। সো তুমি কিন্তু সেটা এক্সাম হলে গিয়েও ডিসাইড করতে পারবে যে তুমি কোনটা দাগাবে। ধরো তুমি যেহেতু বায়োলজি মুখস্থ জিনিস, তুমি বায়োলজি কোশ্চেন দেখতে তোমার বেশিক্ষণ সময় লাগবে না, প্লাস হচ্ছে কেমিস্ট্রি কোশ্চেনটা দেখতে বেশি সময় লাগার কথা না। এই দুইটা যদি তুমি চুজ করে ফেলতে পারো যে এই দুইটা থেকে আমি কোনটা দাগাবো বা কোনটা অ্যাভয়েড করবো, এই দুইটা যদি ফিক্স করে ফেলতে পারো বাকি দুইটা তুমি এমনিতে চুজ করে নিতে পারবে। তাহলে এইগুলো হচ্ছে আমি কোন কোন সেকশন দাগাবো এটা তোমার উপরে ডিপেন্ড করবে বা তোমার প্রস্তুতির উপরে ডিপেন্ড করবে তুমি কোনটা দাগাবে। আর আরেকটা জিনিস, যেখানে তোমার পছন্দের সাবজেক্ট তুমি কি পেতে চাও, তুমি যদি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে চাও বা তুমি সিএসসি নিয়ে পড়তে চাও বা তুমি ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, যেটা তুমি পড়তে চাও সেটার উপর ক্রাইটেরিয়া করেই তোমাকে সাবজেক্টটা চুজ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে ভাইয়া, প্রশ্নের কাছে চলে যাই। সেটা হচ্ছে ভাইয়া, যেহেতু আমরা কোভিড এর পর থেকে শর্ট সিলেবাস করতেছি, 21 ব্যাচ বলেন 22 ব্যাচ বলেন, ওরাও শর্ট সিলেবাস করছে, প্লাস হচ্ছে এখন 23 ব্যাচ রানিং, এরাও শর্ট সিলেবাস করতেছে। তো এই যে প্রশ্নগুলো হয় 21 ব্যাচ 22 ব্যাচ, আপনি যেহেতু পরীক্ষা দিয়ে আসছেন, প্রশ্ন শর্ট সিলেবাস থেকে কতটুকু করে, শর্ট সিলেবাসের বাইরে থেকে কতটুকু প্রশ্ন এসে থাকে? আচ্ছা, শর্ট সিলেবাসের বাইরে থেকে বেসিক্যালি 60টা কোশ্চেন যদি হয় তো আমার মনে হয় যে এখানে 5টা কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম শর্ট সিলেবাসের বাইরে। বাইরে থেকে কোশ্চেন আসবে না এটা বললে একদম ভুল হবে, কেননা বাইরে থেকে কোশ্চেন অবশ্যই আসবে ম্যাক্সিমাম 5 to 7, এর বাইরে বেশি আসা পসিবল না। শর্ট সিলেবাসই বেশি ফোকাস করবে। তো তোমাদের শর্ট হইলো সবার আগে, এরপর যদি মনে হয় যে না ভাই ঠিক আছে আমি শর্ট মোটামুটি পুরোটা পারি, দেন গো ফর ফুল। বাট আগে থেকে ফুলে যাওয়ার দরকার নেই, কারণ এখানে তো খুব কমই কোশ্চেন আসবে। যেহেতু আমরা সবাই শর্ট সিলেবাস পড়তেছি, আর একা তো নিজে শর্ট সিলেবাস পড়তেছে এমন না, এখানে যারা এক্সাম দিবে ম্যাক্সিমাম ধরো তুমি যদি 100% পিপল চিন্তা করো, স্টুডেন্ট চিন্তা করো, সেখানে তুমি দেখবো হচ্ছে 98% বা 99% স্টুডেন্ট শর্ট সিলেবাস পড়তেছে। সো যেটা তুমি পারো না, তুমি চিন্তা করতে পারো এটা অন্য কেউ পারতেছে না আসলে। আর তোমরা বলেছিলে যে ভাই আমরা ওদের কাছ থেকে শুনছিলাম যে বিগত বছরগুলোতে শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রায় 10-12টা করে কোশ্চেন আসতো, কিন্তু এটা মানে আপনার মুখ থেকে শুনলাম এটা হচ্ছে 5-7টা। তো 5-7টা যদি ধরো তুমি 60 মার্কে অ্যান্সার করলো, এখানে যদি তুমি 5-7টা ধরো সাপোজ তুমি 5টা কোশ্চেন শর্ট সিলেবাসের বাইরে আসলো, তুমি এটা পারলাম, তো তুমি এটা স্কিপ করে ফেলবা যে আমি 5টা কোশ্চেনে হাতে দিব, কারণ তুমি যদি এখানে নেগেটিভ মার্ক আছে,
নেগেটিভ নেগেটিভ মার্ক আছে। তুমি যদি এখানে ভুল উত্তর করো তাহলে তোমাকে নেগেটিভ মার্ক একটা ইম্প্যাক্ট করবে। তো তুমি যেটা পারো না সেটা একদম টোটালি অ্যাভয়েড করবা, যেটা একদম শিওরলি পারো ওটা তুমি অ্যানসার করার চেষ্টা করবা। তো 60 এর ভিতরে যদি তুমি 50 আপ পাই তাহলে 50 আপ কি ভাই খুবই সেফ জোন। তাহলে তুমি 50 আপ বা 48 আপ যদি পাও ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে যে একটা সিট ওরা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, তাহলে এই ছিল হচ্ছে আমরা কি শর্ট সিলেবাস থেকে কিরকম কোশ্চেন আসে থাকে। কমন কোশ্চেন যেটা ভাই সেটা হচ্ছে যে কোশ্চেন কি ইংলিশে হবে নাকি বাংলায় হবে, এটা নিয়ে আমরা নিজেরাও কনফিউশন, কারণ আমরা এক্সাম দিই না এখানে। তো যদি একটু বলতে। এফএসটি তে যারা এক্সাম দিবা, এফএসটি এর কোশ্চেন হলো ইংলিশে থাকবে প্লাস ব্র্যাকেটে বাংলাতে থাকবে। অন্য ফ্যাকাল্টিতে যারা দিবা যে এফবিএস বা এফটিএস বা এফএডব্লিউএস, এগুলোতে কোনো কোশ্চেন বাংলাতে থাকবে না, বাট জাস্ট এফএসটি এর জন্য বাংলাতে ব্র্যাকেটে দেওয়া থাকে। সো বোথ বাংলা এন্ড ইংলিশ দুটোতেই কোশ্চেন থাকবে। আচ্ছা, ভাই যেটা বললেন বাংলা ইংলিশ দুইটা থাকবে, এটা কি শুধু এফএসটির জন্য নাকি ওভারঅল সবগুলা ইউনিটের জন্য আমরা বাংলা ইংলিশ দুইটা কোশ্চেন পাবো? না, অনলি ফর এফএসটি। এফএসটির জন্য বাংলা ইংলিশ দুইটা কোশ্চেন থাকবে, আর বাকি যেগুলো থাকবে শুধু বাংলা থাকবে নাকি শুধু ইংলিশ? শুধু ইংলিশ থাকবে। তার মানে হচ্ছে একটা ইউনিট পাবা তোমরা যেখানে হচ্ছে তুমি বাংলার সাথে ইংলিশের সাথে বাংলা ট্রান্সলেটটা পাবা, বাট বাকি যে ইউনিটগুলো থাকবে সেখানে তোমাকে অবশ্যই ইংলিশে আনসার করতে হবে বা ইংলিশে কোশ্চেনে পড়ে তারপর আনসার করতে হবে। পরের প্রশ্ন যেটা ছিল ওদের যে আমরা তো অনেকে হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবো বা হচ্ছে আমাদের ক্যাম্পাসের আশেপাশের বাইরে থেকে আসবে, ওরা আসলে বা ধরেন একদিন আগে রাতে চলে আসলো, ওরা আসার পরে আপনাদের ক্যাম্পাসে কি এরকম কোনো সুবিধা ওদেরকে দেওয়া হবে কি নাইট স্টে করার জন্য, বা হচ্ছে ওরা ব্যাগ ট্যাগ বা হচ্ছে যে সরঞ্জামগুলো নিয়ে আসবে ওগুলা রাখার জন্য কি কি সুবিধাগুলো ওরা পাবে? এদিক থেকে অ্যাকচুয়ালি একটু এক্সট্রিমলি সরি যে বিউপি এরকম কোনো বা সুযোগ সুবিধা প্রোভাইড করবে না অ্যাকচুয়ালি। তোমার এক্সামের হলে বাইরে ফোন রাখার জন্য বা ব্যাগ রাখার জন্য কোনো সিস্টেম নাই। তো তোমার সাথে একজন গার্জিয়ান ক্যারি করা মাস্ট, যার কাছে তুমি অ্যাকচুয়ালি তোমার ফোন রেখে যাবা। আর আগের দিন যদি চলে আসো তো বিউপির আশেপাশে থাকার কোনো ব্যবস্থা, বিউপি তো ক্যান্টনমেন্টের ভিতরে, আমি জানি না তোমরা জানো কিনা, ক্যান্টনমেন্টের ভিতরে অ্যাকচুয়ালি তুমি তার আগের দিন ঢুকতেও পারবা না কোনোভাবেই, যদি না তোমার আব্বু বা ফ্যামিলি কেউ ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে বিলং না করে, তো কোনোভাবেই ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকা পসিবল না। সো এক্সামের হলের আশেপাশে থাকার কোনো স্কোপ নাই। যদি রিলেটিভস এর বাসা থাকে সেখানে স্টে করতে পারো, অন্য ইউনিভার্সিটি থাকে, ইউনিভার্সিটি হলে টলে থাকতে পারো, যে ফ্রেন্ডরা থাকে বা সিনিয়র বড় ভাইরা থাকে এখানে থাকতে পারো। বাট গার্জিয়ান ক্যারি করা উচিত, কেননা তোমার মোবাইল প্লাস ব্যাগ এটা রাখার জন্য বিউটি কোনো কিছুই তোমার দিবে না। সো এটা তোমার নিজের রেসপন্সিবিলিটিতে রাখতে হবে। তার মানে ভাই আমার কাছ থেকে আমরা যেটা শুনতে পাইলাম সেটা হচ্ছে যে বিবি শুধু তোমাকে এক্সাম দেওয়ার জন্য অনুমতি দিবে, বাট এক্সামের আগে তুমি কি করবা, এক্সামের সময় তুমি কি কি নিয়ে আসছো ওগুলোর রেসপন্সিবিলিটি বিবি কোনোভাবেই নিবে না। জাস্ট তুমি হচ্ছে তোমার যে অ্যাডমিট কার্ডটা থাকবে আর তোমার যে মানে পরীক্ষা দেওয়ার জন্য যে পেপারস বা ডকুমেন্টস গুলো থাকবে সেগুলো নিয়ে তুমি শুধুমাত্র এক্সাম হলে ঢুকতে পারবে। এক্ষেত্রে যে গার্ডিয়ান গুলো আসবে ভাইয়া, এরা কি ক্যাম্পাসের মানে ক্যাম্পাস এরিয়ার ভিতরে ঢুকতে পারবে নাকি ক্যাম্পাস এরিয়ার বাইরে থাকতে হবে? ক্যাম্পাসের তো অবশ্যই বাইরে, কেননা ক্যাম্পাসের মেইন গেটের বাইরে থাকবে, বাট ক্যান্টনমেন্টের ভিতরে গার্ডিয়ানদের বসার জন্য আলাদা প্যাভিলিয়ন বানানো হবে। সো ওখানে যাচ্ছে গার্ডিয়ানরা একেবারে খুব গার্ডিয়ানদের জন্য সেফ জোন থাকবে, কোনো সমস্যা নাই, চেয়ার থাকবে, প্যান্ডেল থাকবে, এবং এটা জাস্ট ক্যাম্পাসের বাইরে বাট ক্যান্টনমেন্টের ভিতরে থাকবে আলাদা একটা ফিল্ডে। হ্যাঁ ঠিক আছে, তাহলে বুঝতে পারছো গার্ডিয়ান নিয়ে আসতে পারবা, গার্ডিয়ান কোথায় বসবে বা কোথায় থাকবে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এক্ষেত্রে যে গার্ডিয়ান গুলো থাকবে মানে এখানে কি আপনারা যারা বড় ভাইয়ারা আছেন তারা কি গার্ডিয়ানদেরকে কোনো ফ্যাসিলিটি বা হচ্ছে পানি টানির ব্যবস্থা করে দিবেন কিনা? না অবশ্যই, হ্যাঁ পানির ব্যবস্থা ওখানে এমনি জাস্ট ওটা আমাদের অ্যাকচুয়ালি কিছুই করার স্কোপ থাকে না, কেননা বিউটি অ্যাকচুয়ালি একটু ইউনিক। আমরা যদি চাই যে আমরা মানুষের ফোনটা একটু ক্যারি করি বা ব্যাগটা একটু ক্যারি করি, যে আমার জেলা থেকে আসছে বা আমার বিভাগ থেকে আসছে, তো আমি একটু ওদেরকে হেল্প করি, এই স্কোপ আসলে বিউটি আমাকে কোনোভাবেই দিবে না, বুঝছো? কারণ এখানে অ্যাকচুয়ালি ডিফেন্সের যারা আছে এরাই পুরোটা কন্ট্রোল করে, পানি খাবার সবই ওখানে থাকবে। বাট ওটা আমরা বড় ভাই যারা অ্যাকচুয়ালি সিনিয়র যারা এরা অ্যাকচুয়ালি এটা কোনোভাবে মেনটেন করবে না, এটা মেনটেন করবে নাই। আমি চাইছিলাম যে হলো ফোন টোন বা ব্যাগ রাখার জন্য একটা সিস্টেম করতে, বাট ইটস নট পসিবল। আচ্ছা, পরবর্তী যে প্রশ্ন ভাইয়া সেটা হচ্ছে যেহেতু বিউপিতে একটা কোটার একটা ব্যাপার আছে, অন্যান্য ভার্সিটি গুলো আছে যেরকম মুক্তিযোদ্ধা কোটা থাকে, পাহাড়ের পার্বত্য অঞ্চলের কোটা থাকে, তো বিউপির ক্ষেত্রে কোটার ব্যাপারটা কিরকম ভাইয়া? হ্যাঁ, বিউপিতে কোটার ব্যাপারটা আবার একটু আলাদা। এখানে অ্যাকচুয়ালি ডিফেন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি বিলং করো তুমি একটা বেনিফিট পাবা। এটা মোস্ট অফলি 36 to 37% মানুষ মোটামুটি যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের জন্য, এটা হলো ওদের জন্য ফিক্সড। আর 2 or 3% প্রতিবন্ধী উপজাতি প্লাস মুক্তিযোদ্ধা মোস্ট প্রবলি 1%। তো এটা হলো যে 40% হলো টোটাল কোটা পাবলিক, আর হইলো যে
60% যাবে হলো তোমার সিভিল ব্যাকগ্রাউন্ড থেকে। সিভিল থেকে যাওয়া অ্যাকচুয়ালি একটু কোয়াইট টাফ, কারণ সিভিল অ্যাকচুয়ালি ফাইটটা একটু বেশি হবে মানুষের সাথে। সিট যেহেতু কম, কম্পিটিটর অনেক বেশি, এই জন্য অ্যাকচুয়ালি কাট মার্কসটা একটু বেশি হয়, তারপর আবার কোশ্চেন সহজ। আমি হচ্ছে একটা বড় অংশ থেকে যে হচ্ছে যারা ডিফেন্সে আছে তাদের ক্ষেত্রে একটা বড় অংশ কোটা থেকে চলে যাচ্ছে, আর যারা আমরা জেনারেল স্টুডেন্ট আছি তাদেরকে অবশ্যই তাদের সাথে যদি ফাইট করতে হয় তাহলে ভালো মার্ক, মানে যত বেশি পারো মার্ক তোলার চেষ্টা করতে হবে, তাহলে হচ্ছে তুমি তোমার একটা সিট তুমি কনফার্ম করতে পারবে। আমাদের পরবর্তী যে প্রশ্ন ছিল তোমাদের কাছ থেকে সেটা হচ্ছে ভাই আমরা যেটা দেখতে পাই যে উচ্চ বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন করে থাকে ওখানে রাফ করার মতো পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে না। তো বিইউপিতে যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নগুলো রাফ করার জন্য আমরা কি পেন্সিল বা হচ্ছে কলম দিয়ে রাফ করতে পারবো কিনা বা রাফ করার জায়গা থাকে কিনা? হ্যাঁ, বিউপি কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটির মতো এরকম 2-3 পেজ নিয়ে হবে। ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন অনেক বেশি পেজ নিয়ে হয়, 7-8 পেজ নিয়ে হয়। বিউপি 7-8 পেজ হবে না, বাট 4-5 পেজ মিনিমাম হবে। সো রাফ করার এনাফ স্পেস পাবা, এন্ড পেন্সিল ইউজ করার কোনো দরকার নাই, তুমি পেন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। এতে কোনো ছাড়া বকাঝকা করবে না তো? কোনো স্কোপই নেই। আচ্ছা, তোমরা নির্দ্বিধায় যেখানে রাফ করার ইচ্ছা রাফ করতে পারবা। ভাই এখানে যেহেতু বলে দিচ্ছে যে ক্যালকুলেটর ইউজ করতে পারবে, তো এখানে কি কোনো ক্যালকুলেটর সম্বন্ধে নিষেধাজ্ঞা আছে যে এই ক্যালকুলেটর তুমি আমরা নিয়ে যেতে পারবো না? না না, এখন আর অ্যাকচুয়ালি ওরকম ভাবে কোনো নিষেধাজ্ঞা নাই। যে কোনো ক্যালকুলেটর অ্যাকচুয়ালি মডেল গুলা বলে দিচ্ছে, সো ওই মডেলের বাইরে আসলে আমরা এইচএসসি তে কখনো কোনো ক্যালকুলেটর ইউজ করিও না। সো যে কোনো ক্যালকুলেটর নিয়ে যেতে পারো, এগুলো তোমার ওই মডেলের মধ্যেই পড়ছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে কি কি ক্যালকুলেটর ইউজ করা যাবে। যেহেতু আমরা নরমালি ইন্টারমিডিয়েট বলো অন্যান্য জায়গায় বা মেট্রিকের পরে আমরা যে ক্যালকুলেটর ইউজ করি সাইন্টিফিক ক্যালকুলেটর গুলো, এগুলো নরমালি আমরা যেগুলো বাজারে কিনতে পাই ওগুলাই আমরা সচরাচর ইউজ করি। আমরা এত হাই কনফিগারেশন ক্যালকুলেটর ইউজ করি না, বা ইলেকট্রিক যে ক্যালকুলেটর গুলো আছে ওগুলো তো এমনিতেই নিতে দিবে না। সো নর্মাল ডিভাইস যে ক্যালকুলেটর গুলো আছে আমরা সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবো। এই ছিল হচ্ছে ক্যালকুলেটর নিয়ে। আর আমরা তো বলেই ফেলছি যে প্রশ্নে কিভাবে রাফ করতে হবে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা তো যেহেতু সেকশন ওয়াইজ দেখাবো, এই ক্ষেত্রে মেরিট কি সেকশনের উপর কোনো ডিপেন্ড করবে কিনা? ধরেন আমি কোন একটা স্টুডেন্ট ম্যাথ ফিজিক্স বায়োলজি দেখালো, বা কোন একটা স্টুডেন্ট হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি দেখালো, এই ক্ষেত্রে যে মেরিটটা হবে মেরিটের উপরে কিভাবে ওরা মেরিটটা করবে, মেরিটের ইম্প্যাক্টটা কিরকম হবে? মেরিট তো বেসিক্যালি যারা ম্যাথ অ্যান্সার করবে তো তাদের তো 2টা সাবজেক্টের নমিনেশন পাবে। সো এই 2টা সাবজেক্টের জন্য ম্যাথের মেরিট হলো সেম হবে। এখন তুমি যদি বায়োলজি অ্যান্সার করে তুমি ম্যাথ অ্যান্সার করে 45 পাইছো, বাট এই 45 ইজ নট এনাফ টু গেট সিএসসি অর আইসিটি। বাট কেউ বায়োলজি অ্যান্সার করছে, সে তোমার থেকে একটু কম পাইছে, বাট ওইটা তার ইএস পাওয়ার জন্য এনাফ। সো দেখা যাবে সে খুব ইজিলি ইএস পেয়ে যাচ্ছে, বাট তুমি বেশি পেয়েও তুমি ইএস পাচ্ছ না, কেননা তুমি বায়োলজি অ্যান্সার করো নাই। সো তুমি যদি ম্যাথ অ্যান্সার করো, ম্যাথের মেরিট একরকম আসবে, বায়োলজি অ্যান্সার করলে বায়োলজি মেরিট আর একরকম আসবে, আর যদি তুমি দুইটাই অ্যান্সার করো তো দুইটা মেরিট হলো আলাদা আর একরকম আসবে। বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা, আমরা যদি ধরেন কোন একটা স্টুডেন্ট চান্স পেলো, আপনাদের এখানে ভিতরে আবাসিক থাকার ব্যবস্থা কিরকম থাকে আর কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিউপিতে অ্যাকচুয়ালি হল ফ্যাসিলিটিস একটু কম। আসলে বিউপিতে অনেস্টলি বলতে গেলে কোনো হলই নাই। ডিওএইচএস অ্যাকচুয়ালি এরকম যে ফ্ল্যাট গুলো আছে, ফ্ল্যাট গুলোর থেকেই মোটামুটি 5 থেকে 6টা হল আছে। মেয়েদের জন্য 4টা, ছেলেদের জন্য 2টা হল আছে। ঠিক আছে, তো ওইখানে বেসিক্যালি একটু থাকা যায়। মোটামুটি সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে এসে সিট পাওয়া পসিবল। হলে থাকার কস্ট অন্য ইউনিভার্সিটির সাথে মিলাইলে হবে না, এখানে হলে থাকার কস্ট অলমোস্ট 6 থেকে 7,000 টাকা। আর সিট পাওয়া একটু টাফ ডিওএইচএস এর মধ্যেই। মানে এটা হলো বেসিক্যালি নিজের বাসার মতো বা নিজের রুমের মতো একটা ভাইব, নট হলের মতো। যে হল যেরকম হবে অ্যাকচুয়ালি হলের মতো না, জাস্ট এই ডিওএইচএস এর বিল্ডিং গুলো অ্যাকচুয়ালি ভাড়া নিয়ে, সো ওখানে একটু হলের ব্যবস্থা করা আছে। মেয়েদের জন্য একটু ইজি সিট পাওয়া, কারণ মেয়েদের জন্য হল বেশি। আচ্ছা ভাই, ওদের কাছ থেকে আমরা যেরকম প্রশ্নগুলো কালেক্ট করছি মোটামুটি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া শেষ। আপনার যদি ওদের জন্য কিছু স্পেশাল গাইডলাইন থাকে সেটা একটু ভিতর থেকে বলতেন। আচ্ছা, এক্সাম তো আসলে খুব তাড়াতাড়ি মানে খুব শীঘ্রই চলে আসছে। সো এই মোমেন্টে তো আসলে কিছু একটা বলে খুব বেশি একটা মেসেজ চেঞ্জ আনা পসিবল না, যদি তোমার আগে থেকে ভালো প্রিপারেশন নেওয়া না থাকে। তো আমি বলবো যে কয়েকদিনে যদি খুব বেশি একটা কিছু করতে চাও, সেটা হলো যে ডেইলি প্রচুর এক্সাম দাও। এক্সামের কোনো বিকল্প নাই। ডেইলি 5টা থেকে 6টা এক্সাম দাও, 2টা-3টা অফলাইনে দাও, অনলাইনে দাও, পেইড ব্যাচে দাও, ফ্রি ব্যাচে দাও, যেটা মন চাই, বাট এক্সাম দাও। নিজেকে জাজ করো, নিজের কোথায় ফল্ট আছে ফল্ট বের করো, ফল্টের জায়গাটা বারবার রিপিট করো। আই গেস তাইলে ভালো কিছু একটা করা পসিবল। এক্সাম নিয়ে একটা কথা মনে করলো ভাই, সেটা হচ্ছে ধরেন আমি যে এখন যদি এক্সাম দিই, এই ক্ষেত্রে অনেকে দেখা গেছে এক্সামে কম মার্ক পেলো, সেক্ষেত্রে হচ্ছে ও একটু মানে নিজেকে ডিমোটিভেট হয়ে যায় যে আমি এই মুহূর্তে এত কম মার্ক পেলাম, আমি কি মেইন যে এক্সাম আছে সেখানে কি এটা প্রভাবটা কিরকম পড়বে? অ্যাকচুয়ালি কনফিডেন্স তো আসলে খুব বড় একটা জিনিস। তো এই মোমেন্টে কম মার্কস পাইলে হতাশ হওয়ার কিছুই নাই, কেননা আসলে চেষ্টা করার তো আসলে খুব বেশি ক্ষতি নাই চেষ্টা করতে। তুমি ট্রাই করো,
না হইলে এটা হলো অনেক পরের ব্যাপার। তো আমি মনে করি যে ট্রাই করো, এক্সামে কম মার্কস পাচ্ছ এটা হতাশ না হয়ে বরং আরো পড়াশোনা করো যে কিভাবে ভালো মার্কস ক্যারি করা যায়, সেই চিন্তাটা করা উচিত। আচ্ছা, আরেকটা যে জিনিসটা ভাইয়া, আমরা তো এটাই যেহেতু ওদের ফার্স্ট এক্সাম, এর আগে আর কোন ইউনিভার্সিটির এক্সাম নাই, তো এই ক্ষেত্রে ওরা যেহেতু ফার্স্ট এক্সামে অ্যাটেন্ড করবে, যারা সেকেন্ড টাইমার আছে ওদের তো আলাদা জিনিস, যারা ফার্স্ট টাইমার আছে ওরা এই প্রথমবার এক্সাম অ্যাটেন্ড করতে যাচ্ছে, সেক্ষেত্রে যা ওরা যে হলে বসবে, আমরা ইতিমধ্যে আমাদের বোর্ড এক্সাম ছিল, অন্যান্য এক্সাম আমরা পার করে আসছি, বাট অ্যাডমিশন জানি যে এটাই আমাদের প্রথম এক্সাম। তো হল প্রেশারটা ওরা কিভাবে মেনটেন করবে, বা হলের যে প্রস্তুতিটা থাকবে সেটা কিভাবে মেনটেন করা যায়? আচ্ছা, এটা শুনে হলো কোশ্চেন শুনে আমার নিজের জীবনের কাহিনীগুলো মনে পড়ে গেছে। কারণ আমিও যখন ডিউপিতে প্রথম এক্সাম দিচ্ছি 2020-তে, তখন হলো যে প্রথম এক্সামে অ্যাডমিশন দিতে বসছি ডিউপিতে। সো মানে লিটারালি আমার হাত কাঁপছে। মানে অ্যাডমিশনের যে একটা ওয়েদার বা সারাউন্ডিংস, এই সারাউন্ডিংস এর সাথে তো আসলে আমরা কেউই ইউজড না। প্লাস এটা জীবনের প্রথম অ্যাডমিশন। সো দেখা যাচ্ছে যে আসলে এক্সাম হলে প্রেশার মেনটেন করা আসলে এটা অনেক টাফ। অনেস্টলি এটা অনেক টাফ। দেখা যাবে তুমি একটা কোশ্চেন পারো, বাট জাস্ট ওই মোমেন্টে তোমার নার্ভ এত হাই হয়ে গেছে যে তুমি ওই মোমেন্টে তুমি জিনিসটা বের করতে পারতেছো না। এটা হইতেই পারে, বাট আমার মনে হয় যে একটু ঠান্ডা থাকো, কনফিডেন্ট থাকো, নট ওভার কনফিডেন্ট অবশ্যই, বাট কনফিডেন্ট থাকা ট্রাই করো না যে হ্যাঁ ওকে আমি পারবো, কোনো প্রবলেম নাই। জাস্ট ঘাবড়ায় যাওয়ার কোনো দরকার নেই। আমি জাস্ট একটা জিনিস তোমাদেরকে অ্যাসিওর করতেছি, তুমি এক্সামের পর আমার কথাটা মনে করো যে ডিউপি কোশ্চেন একদমই টাফ হয় না। জাস্ট এই জিনিসটা আমি তোমাদেরকে অ্যাসিওর করে গেলাম, ডিউপি কোশ্চেন কখনোই টাফ হয় না। তোমরা যদি যারা কোশ্চেন ব্যাংক পড়ছো, ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক যারা পড়ছো, যাদের ভার্সিটি এই ইউনিটের কোশ্চেন ব্যাংক পুরোটা মুখস্থ আছে, এদের কখনোই কোশ্চেন নিয়ে হইলো ঝামেলা হবে না। ইভেন কিছু কিছু কোশ্চেন দেখবা যে দেখা যায় যে ভাই কিছু কোশ্চেন যে কতবার ইউনিভার্সিটিতে আসছে এটা লেখার জন্য 2টা লাইন দরকার হয়ে যায়, যে এই কোশ্চেনটা এতবার ইউনিভার্সিটি, ঢাকা ভার্সিটিতে আসছে, রাজশাহী ভার্সিটিতে আসছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে আসতেছে। তুমি দেখবা যে ডিউপিতে এই কোশ্চেন গুলো পর্যন্ত, এই কোশ্চেন গুলো পর্যন্ত দেখা যাবে যে 8টা থেকে 10টা কোশ্চেন এরকম কোশ্চেন দিয়ে দেয়, যেগুলো অনেকবার আসছে মানুষের, সব স্টুডেন্টের মুখস্থ, যেগুলো অ্যান্সার অপশন দেখার দরকার পড়ে না। আমি শেষ করতেছি যে ভয় পাওয়ার দরকার নেই, কোশ্চেন ইজি হবে। বিউপি কোনোদিনও টাফ কোশ্চেন করে নাই এবং খুব ফিউচারে করার পসিবিলিটি নাই। সো এনশিওর করতেছি কোশ্চেন ইজি হবে, এন্ড জাস্ট ভালো প্রিপারেশন নিয়ে যাও, ভালো কিছু করা পসিবল বিউপির জন্য। আচ্ছা, এখানে আমরা তোমাদের যে কমেন্ট গুলো আসতেছে সেখানে এখনো অনেকে কনফিউশন আছে যে কোন সেকশনটা দাগাবো বা কোনটা সেকশনটা দাগাবো না। সেক্ষেত্রে ভাইয়া বলেছে অলরেডি, আমি আরেকটু অ্যাড করি। এখানে হচ্ছে টোটালি তোমার নিজের উপরে ডিপেন্ড করবে যে তুমি কোনটা দাগাবে বা কোনটা দাগাবে না। যদি আমাদের কাছে 4টা সাবজেক্ট দেওয়া থাকবে, 4টা সাবজেক্টের ভিতরে তোমরা অলরেডি সব সাবজেক্টের মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছো বা প্রিপারেশন মোটামুটি কমপ্লিট, তো এখানে তোমার উপরে ডিপেন্ড করবে তুমি কোনটা দাগাবে বা তুমি কোন বিষয়টা নিয়ে পড়তে চাও। ধরো তুমি ভবিষ্যতে সিএসসি নিয়ে পড়তে চাও, বা হচ্ছে তুমি ইনফরমেশন কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চাও, বা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে চাও। ভাই যেটা বলো, এনভায়রনমেন্টাল যদি সায়েন্স নিয়ে যদি তুমি পড়তে চাও, অবশ্যই তোমাকে বায়োলজি অ্যান্সার করতে হবে। সেক্ষেত্রে বাকি যে 3টা সাবজেক্ট থাকবে, তোমার হচ্ছে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এখান থেকে এই 3টা থেকে যে কোনো তুমি 2টা চুজ করতে পারবা। আবার যদি তুমি মনে করো যে না আমি সিএসসি বা হচ্ছে আইসিই নিয়ে পড়বো, সেক্ষেত্রে তোমাকে ম্যাথ মাস্ট বি দাগাইতে হবে। ম্যাথ তোমাকে চুজ করে বাকি যে 3টা সাবজেক্ট থাকবে ওই 3টা থেকে তুমি যে কোনো 2টা তুমি দাগাইতে পারবা। আবার তুমি মনে করো যদি না যে আমি 3টা সাবজেক্ট আছে, 3টা সাবজেক্টের যে কোনো একটা আসলে হবে, আমি 3টা সাবজেক্টের যে কোনো একটাতে সুইটেবলি পড়তে পারবো, কম্পিটিবলি পড়তে পারবো। সেক্ষেত্রে তুমি হচ্ছে তুমি সেকশন যেটাতে ম্যাথমেটিক্স থাকবে, সেকশন যেটাতে বায়োলজি থাকবে, এই 2টাকে ফিক্স রেখে বাকি 2টা যেটা থাকবে ফিজিক্স এন্ড কেমিস্ট্রি, এই 2টার ক্ষেত্রে যে কোনো একটা তুমি চুজ করে নিতে পারবা। এই ক্ষেত্রে তোমার উপর সম্পূর্ণ স্বাধীনতা তারা দিয়ে রাখছে, তুমি কোনটা দাগাবা এটা তোমার বলে দেবে। মানে আমরা অন্যান্য ইউনিভার্সিটি থেকে দেখতে পাই যে ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে বা চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে, রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের কিছু ফিক্স সাবজেক্ট থাকে। যেমন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখতে পাবো হচ্ছে কেমিস্ট্রি এন্ড ফিজিক্স একদম ফিক্স করা থাকে, যেটা তোমাকে দেখাইতে হবে বাস। কিন্তু এখানে তোমাদের ওরকম কোনো বাধ্যবাধকতা নাই, তুমি তোমার ইচ্ছা মতো তোমার স্বাধীনতা অনুযায়ী তুমি যে সাবজেক্টে ভালো পারো সেটা তুমি দাগাইতে পারবা। নট ম্যান্ডেটরি তোমাকে ফিজিক্স বাদ দিতে হবে, নট ম্যান্ডেটরি তোমাকে ম্যাথমেটিক্স বাদ দিতে হবে, তোমার উপর ডিপেন্ড করবে। তো এই ছিল হচ্ছে তুমি কোনটা দাগাবা বা কোনটা দাগাবে না। আচ্ছা ভাই, এখন আরেকটা কোশ্চেন যেটা হচ্ছে ভাই, অর্গানিক তো বিশাল বড় একটা চ্যাপ্টার, সো এখান থেকে প্রশ্ন কিরকম হয়, বা এই অর্গানিকটাকে আমি অল্প সময় কিভাবে ভালোভাবে রিভিশন দিতে পারি? অর্গানিক থেকে তো আসলে এমসিকিউ এর পার্ট অনেক বেশি। এখানে বড় চ্যাপ্টার একটা, মানে সেকেন্ড পেপারের মূল একটা অংশে চলে যায় অর্গানিকের মধ্যে। বাট আসলে বিউপি তো অর্গানিক থেকে, বিউপি থেকে না অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যেগুলো ইউনিভার্সিটি শুধুমাত্র এমসিকিউ হয়, অর্গানিক থেকে খুব বেশি হলে 3টা থেকে 4টা কোশ্চেন আসতে পারে, খুব যদি বেশি হয়। এই ক্ষেত্রে বিউপির ক্ষেত্রে কিরকম হয়? আপনার তো 2বার পরীক্ষা দিচ্ছেন, অর্গানিক থেকে কয়টা প্রশ্ন আসতে এরকম ফেস করছেন? 4 to 5। আমি যখন ফার্স্ট টাইম এক্সাম দিয়েছিলাম তখন তো অ্যাকচুয়ালি আমার 80 মার্কসের এক্সাম হতো। তো ওইখানে 4টা, ফার্স্ট টাইমে আমি 4টার মতো ফেস করছিলাম, সেকেন্ড টাইম ওরকম 3 to 4 এরকম কোশ্চেন ফেস করছিলাম। সো শনাক্তকরণ যেগুলো আছে
যে বা এটা শনাক্ত করে কি দিয়ে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যাকচুয়ালি ডিফাইন করে কি দিয়ে বা আলাদা করে কিভাবে, কিংবা হইলো লোকাস বিকারকের সংকেত কি, এই যেগুলো আর কি খুব বেশি বা আসে যেগুলো ইউনিভার্সিটিতে বারবার, আমার মনে হয় যে এই কোশ্চেন গুলো একটু দেখে যাও। কোশ্চেন ব্যাংকটা আমার মনে হয় যে একটু ফলো করো, যে অর্গানিক থেকে অ্যাকচুয়ালি অন্য ইউনিভার্সিটি কি কোশ্চেন করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে বলতে ভাইয়া অর্গানিকে যেহেতু অনেকগুলো বিক্রিয়া থাকে, তো এই বিক্রিয়াগুলোকে আমরা পড়তে হবে কিনা শেষ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, না বিক্রিয়া গুলো অ্যাকচুয়ালি খুব বেশি কোনো দরকার নেই। অর্গানিকের বিক্রিয়া খুব বেশি একদমই দরকার নেই। অর্গানিকের জাস্ট ইনফরমেশন গুলো কালেক্ট করো, যেগুলো এক কথায় অ্যান্সার, যে ঠিক আছে আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি কিভাবে আলাদা করবো, এটার অ্যান্সার কিন্তু এক কথায় আসবে। সো এই টাইপের যে অ্যান্সার গুলো আছে এগুলো মুখস্থ করে ফেলো, তাইলে অর্গানিকের প্রিপারেশন ফুল নাও হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। আমরা তো কেমিস্ট্রি সম্পর্কে মোটামুটি ধারণা বেসিক আমরা যেটা প্রশ্ন কিরকম হইতে পারে, কোন চ্যাপ্টার থেকে কি ধরনের ট্যাবলেট কোশ্চেন আসতে পারে সেটা আমরা বুঝতে পারলাম। ভাই তো বললেন ফিজিক্স মোটামুটি প্রশ্ন সহজেই আসবে। যেটা চিন্তিত সবাই সেটা হচ্ছে ম্যাথমেটিক্সে কিরকম প্রশ্ন আসতে পারে। ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে তারা কোন স্টেপ কোন রুলটা ফলো করে, যে আমি স্ট্যান্ডার্ডটা ফলো করে যে আমি এরকম কোশ্চেন গুলো ফেস করছি, বা কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে। ম্যাথের কোশ্চেন তো আমি যে 2বার এক্সাম দিয়েছি 2বার খুবই ইজি হয়েছে, বাট আমার মনে হয় যে সরলরেখা থেকে কোশ্চেন একটু বেশি ছিল। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটু বেশি করে পড়তে হবে, প্লাস ট্রিগোনোমেট্রি, এগুলো তখন তো অ্যাকচুয়ালি শর্ট সিলেবাস ছিল, এখন স্টিল শর্ট সিলেবাস আছে। সো আমার মনে হয় যে এই চ্যাপ্টার গুলো তোমাদের শর্ট সিলেবাসের মধ্যেই আছে, এই চ্যাপ্টার গুলোতে একটু বেশি ফোকাস করো। যে বা তারপরে সেকেন্ড পার্ট একটা আছে বিপরীত ত্রিগোণমিতিক ফাংশন, এটাও যথেষ্ট ম্যান্ডেটরি একটা চ্যাপ্টার। প্লাস হইলো যে বা কনিক্স খুব ইম্পর্টেন্ট, কনিক্স থেকে কোশ্চেন 2টা আসবেই আসবে। কনিক্স, সরলরেখা, সার্কেল, বৃত্ত যেটা, এগুলো থেকে কোশ্চেন খুব বেশি আসবে। সো এই চ্যাপ্টার গুলা যেগুলো একটু মেজর চ্যাপ্টার, যেগুলা এই চ্যাপ্টার এখন তুমি চলে যে দ্বিপদী বিস্তৃতি থেকে বিস্তৃতি পড়ার দরকার নেই, কারণ এখান থেকে খুব বেশি কোশ্চেন কোন ইউনিভার্সিটি ফলো করে না। সো যে চ্যাপ্টার থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে, তো এই স্থিতিবিদ্যা বা গতিবিদ্যা এগুলো একটু পড়তে পারো। বাট ম্যান্ডেটরি হলো যে ত্রিগোনোমেট্রি, সার্কেল, কনিক্স, সরলরেখা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ যোগজীকরণ, এগুলো একটু পড়লে আমার মনে হয় যে মোটামুটি একটা ভালো আউটকাম পাওয়া পসিবল। আচ্ছা, লাইভ চলাকালীন ওদের কাছ থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আমরা এক্সাম দেওয়ার কতদিন পরে আমরা রেজাল্টটা পাবো বলে। আচ্ছা আচ্ছা, এক্সাম দেওয়ার এখন আগের ইয়ারগুলোতে যে সিস্টেম ছিল সেটাতে এখন যথেষ্ট চেঞ্জ। তোমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 27 থেকে। আমি জানি না অনেকে জানে কিনা, বাট আমাদের তোমাদের ক্লাস শুরু হবে ফেব্রুয়ারি 27 থেকে। আমার মনে হয় যে ফেব্রুয়ারি 10 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, এবং ফেব্রুয়ারি 10 তারিখ থেকে ভর্তি প্রসিডিউর স্টার্ট হয়ে যাবে। ফেব্রুয়ারি 10 পর্যন্ত অ্যাকচুয়ালি যাবে না, ফেব্রুয়ারির ম্যাক্সিমাম 5 পর্যন্ত যেতে পারে, এরপরেই হলো ভর্তি প্রসিডিউর শুরু হয়ে যাবে। যেহেতু অনেকগুলো ইউনিটের পরীক্ষা আমাদের 20 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, সবগুলো ইউনিটের পরীক্ষা শেষ দিতে অনেকটা টাইম লেগে যাবে, জানুয়ারিতে 27 বা 30 তারিখ পর্যন্ত চলে যাবে। তো নর্মালি তোমার পরীক্ষা শেষে 5-7 দিন বা 10 দিনের মতো টাইম লাগবেই তোমার রেজাল্টটা তোমার হাতে পৌঁছতে। তো এই ছিল হচ্ছে তোমাদের সাথে আজকে ভাইয়া মোটামুটি বলবে। তো এখানে হচ্ছে আমরা শেষের দিকে যেটা একটু অ্যাড করব সেটা হচ্ছে এক্সাম হল এক্সপিরিয়েন্স কেমন, এটা আমরা অলরেডি বলেছি, তারপর ভাইয়ের মুখ থেকে শেষবার মধ্যে একটু শুনবো, যাতে করে তোমরা এক্সাম হলে প্রেশারটাকে না বা নার্ভটাকে কন্ট্রোল করতে পারো, বা বাসা থেকে ভাইয়া কিভাবে প্রস্তুতিতে নিয়ে গেলে আমরা এক্সাম হলে নিজেকে একটু কুল রাখতে পারবো বা নিজেকে নার্ভাস থেকে দূরে রাখতে পারবো। আচ্ছা, এই ক্ষেত্রে যারা অ্যাকচুয়ালি মুসলমান আছো, প্লিজ কাইন্ডলি বাসা থেকে নামাজ পড়ে বের হবা। এন্ড যারা হিন্দু আছো, যারা অ্যাকচুয়ালি যে ধর্মেরই আছো না কেন, তারা অ্যাকচুয়ালি তাদের যে গড আছে তার কাছে অ্যাকচুয়ালি প্রার্থনা করেই বের হবা। এতে দেখবা যে মোটামুটি মাইন্ড ফ্রেশ থাকবে, একটু কুল থাকা যাবে, একটু মাথা ঠান্ডা থাকবে। আর আমি তো বললাম যে কোশ্চেন একদমই টাফ হবে না। বিউপির কোশ্চেন জাস্ট এক্সাম দিয়ে বের হয়ে আমার কথাটা মনে করতে বিউপির কোশ্চেন ইজি হবে। সো আই গেস এখন আর ভয় থাকা উচিত না, কেয়ারলেসলি এক্সাম দাও। দেখো সর্বোচ্চ হাইয়েস্ট একটা জিনিস হবে যে তুমি চান্স পাবা না, এর থেকে বেশি কিন্তু কিছুই হওয়া পসিবল না। ঠিক আছে, বিউপি তোমার মেরিট শো করবে না, বিউপি তোমার মার্কস শো করবে না, কিছুই শো করবে না। সো এটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার কোনো দরকার নেই, জাস্ট চিল মোডে এক্সাম দাও। আইদার হইলো না হইলে নাই, গো ফর অ্যানাদার ইউনিভার্সিটি। হ্যাঁ, এই ক্ষেত্রে যেহেতু আমাদের হাতে এখনো অনেকগুলো ইউনিভার্সিটি পরীক্ষা বাকি আছে, আমরা মাত্র প্রথম এক্সাম অ্যাটেন্ড করতে যাচ্ছি। এরপরে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, মানে অন্যান্য ইউনিভার্সিটি গুলো আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের মানে এটা যে তোমার শেষ পরীক্ষা বা এই পরীক্ষা চান্স পাবা না এরকম মনোভাব কোনোভাবে আনা যাবে না। তোমাদের লক্ষ্য থাকতে হবে যে এটা একটা প্র্যাকটিস এক্সাম। জাস্ট আমাদের কাজ হচ্ছে আমরা যে মানে বিগত 2-3 মাস কষ্ট করে লাইভ ক্লাস করে পড়াশোনা করে নোট করে রাত জেগে যে পড়াশোনাগুলো করছি সেটা আমরা এক্সাম হলে যাই কতটুকু অ্যাপ্লাই করতে পারতেছি সেটা হচ্ছে এখানে মেইন থিংস। যদি চান্স পাও, যদি যাদের একদম পূর্ণ প্রিপারেশন আছে তোমরা তো অবশ্যই চান্স পাবে ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করি। যারা চান্স হবে না, তোমরা যে বিপিতে চান্স হবে না বলে ভেঙে পড়বা, এরকমটা কোনোভাবেই করা যাবে না।
এই এক্সামে তোমরা জাস্ট তোমাকে নিজেকে যাচাই করবা যে আমি এই এক্সামে কি কি ভুলগুলা করছি বা এই যে ভুলগুলা করছি সেটা যত সামনের যে এক্সাম গুলাকে আমি অ্যাটেন্ড করবো সেখানে যাতে এই এক্সাম গুলা মানে ওই ভুলগুলো আর না হয় সেই জিনিসটাকে তোমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। কারণ তোমরা তো এতদিন আমাদের যে অনলাইনে এক্সাম গুলো ছিল অনলাইনে এক্সাম গুলো অ্যাটেন্ড করতা, আমাদের উইকলি ছিল, ডেইলি ছিল। অলরেডি তোমাদের বিইপি স্ট্যান্ডার্ড যে এক্সামটা সেটা অলরেডি আই থিঙ্ক শুরু হয়ে গেছে। আমাদের 8টা বাজে এক্সাম শুরু হওয়ার কথা ছিল। তো তোমরা যেহেতু ভাইয়া বললো যে শেষ মুহূর্তে পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নাই, কারণ তুমি পরীক্ষা দিলে আসলে বুঝতে পারবা যে তোমার কোন টপিকটাতে একটু ঘাটতি আছে বা হচ্ছে কোন জায়গায় তুমি ভুল করতেছো বারবার। এই জিনিসটা তুমি ফাইন্ড আউট করে ফেলতে পারো তোমার মেইন এক্সামে গিয়ে, এটা তোমাকে অনেক কাজে দিবে। কারণ হচ্ছে তুমি যদি এখন জানা জিনিসগুলো বারবার পড়ো ওগুলো তো তুমি এমনিতেই জানো, তোমাকে সাফার করতে হবে যে তুমি যে জিনিসগুলো বেশি ভুল করতেছো দেখবা পরীক্ষা হলে গিয়ে ওই জিনিসগুলো তোমার সামনে আসবে এবং ওগুলোতে তুমি আবার ভুল করতেছো। এটা যদি তুমি এখন এই ভয়টা মানে এই ভুলটা তুমি শুধরে নিতে পারো তাহলে তোমার পরীক্ষার হলে আর এই জিনিসটা হবে না। আর যেটা বললাম যে হ্যাঁ চান্স না করলে যেহেতু ফার্স্ট এক্সাম ওরা তো মনে করেন যে এই এক্সামের পরবর্তীতে ফেব্রুয়ারি 9 তারিখে অনেকে এখানে যারা আছে অনেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিবে। তো আবার এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট শেষ হইতে না আবার ওদের যে পরীক্ষা শুরু হয়ে যাবে, মানে হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে ওদের এক্সাম শুরু হবে, প্লাস হচ্ছে মার্চের 1 তারিখ 2 তারিখ 3 তারিখ মানে মার্চের প্রথম সপ্তাহে ওদের পরীক্ষা দিতে দিতে কেটে যাবে। তো এই ক্ষেত্রে ওদের অনেক প্রেশার। সিলেবাস শেষ হওয়ার পরে আফটার সিলেবাস যখন শেষ হয়ে যাবে তখন পরীক্ষা বিইপি এক্সামের পরে ওদের করণীয় কি থাকবে? বিউপি এক্সামের পরে যদি বিউপি রেজাল্টের পরে আমি যদি দেখি যে ঠিক আছে আমার চান্স হইলেও অবশ্যই ইউনিভার্সিটি অবশ্যই ট্রাই করবো। যেমন আমি ফার্স্ট টাইমে প্রচুর ইউনিভার্সিটি ট্রাই করছি, সেকেন্ড টাইমেও যথেষ্ট ইউনিভার্সিটি ট্রাই করছি, বাট পছন্দের সাবজেক্টের জন্য আমি বিউপি চুজ করছি। তো তোমরাও অবশ্যই সবসময় অন্য ইউনিভার্সিটিতে এক্সাম দিবা, সেখানে নিজের পজিশন দেখবা। এমন না যে বিউপিতে চান্স পাইছি মানে বিউপিতেই পড়তে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। অন্য ইউনিভার্সিটি তোমার প্যাশন থাকতে পারে, তোমার চিটাগাং ইউনিভার্সিটি প্যাশন থাকতে পারে, ঢাকা ইউনিভার্সিটি বাংলাদেশের আমি মনে করি সবারই প্যাশন, এন্ড এখানে যাওয়া আসলে অনেক টাফ। সো এগুলো অবশ্যই এক্সাম দিবা, ভালো হইলে ভালো, আর না হইলে তো কোনো সমস্যা নাই। বিউপি না হইলেও কোনো প্রবলেম নাই, বিউপি না হইলে তোমরা পরবর্তীতে আবার এক্সাম দেওয়া শুরু করো, মানে অ্যাকচুয়ালি ব্যাচ গুলাতে এক্সাম দাও। এখানে তুমি কি ভুল করছো এটা তুমি বের করো যে আমি এই এক্সাম অ্যাকচুয়ালি আমার কি ভুলটা হয়েছে। তো এই ফল্ট গুলো বের করে অ্যাকচুয়ালি ফল্ট গুলো নিজের ফল্ট গুলো সলভ করবা। আই গেস পরবর্তীতে কোথাও না কোথাও অবশ্যই মাস্ট হবে। আমরা আমাদের সেশনের একদম শেষ মুহূর্তে চলে আসছি। তার আগে একটু ভাইয়ের কাছ থেকে জেনে নেব, ভাইয়া তো অলরেডি 2 বছর বিপিতে পার করে ফেলছে, তোমাদের অনেক সিনিয়র হিসেবে তোমরা চান্স পাবে। ভাইয়ার সাথে অবশ্যই তোমাদের দেখা হবে যদি চান্স পাও ইনশাল্লাহ, বা পরীক্ষা দিতে গিয়ে ওদের সাথে দেখা করার কোনো সুযোগ আছে কিনা? পরীক্ষা আমি অ্যাকচুয়ালি ডিউপি আর এমএসটি বা হলের বাইরে থাকবো। আমার খুলনা ডিস্ট্রিক্ট থেকে আমি যে ব্যাচে ছিলাম অ্যাকচুয়ালি অফলাইনে যে ব্যাচে পড়ছি, আমি অনলাইনে সাকিব ভাইয়ের কাছে পড়ছি। অফলাইনে আমি যে ব্যাচে পড়ছি ওই ব্যাচ থেকে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্টরা আসবে। সো আমার অ্যাকচুয়ালি হলের বাইরে থাকা লাগবে। তো তোমরা যদি কেউ থাকো অবশ্যই আমাকে ওগুলো ডাক দিও, কারণ আমি তোমাদেরকে চিনবো না, তোমরা আমাদেরকে চিনবে। বাইরে চিনার একটা ওয়ে যাই বলবো যে ভাই আপনি এসএসসি গাইডলাইন নিয়েছিলেন, আমরা এসএসসি স্টুডেন্ট, যখনই তোমরা তোমাদের এসএসসি এর পরিচয় দিবা দেখবো ভাইয়া তোমাদেরকে অনেক আপন করে দিবেন। ভাবতে তোমাদের ওই সময় যা যা লাগবে বা কোনো দিক নির্দেশনা থাকলে ভাইয়া ওই সময় দিয়ে দিবেন। ভাই কোন একটা স্টুডেন্ট চান্স করো, ভাই আপনি অলরেডি 2 বছর পার করে ফেলছেন, একাডেমিক প্রেশারটা কেমন থাকে বিউপিতে? বিউপিতে অ্যাকচুয়ালি একাডেমিক প্রেশার একটু বেশি। তো দেখা যায় যে মোটামুটি 4:30 থেকে 5:30 পর্যন্ত ক্লাস, ল্যাব, একাডেমিক প্রেশার যথেষ্ট বেশি। বাট একাডেমিক প্রেশারের বাইরে আসলে ওইভাবে আর কোনো প্রেশার নাই যে সেশন জ্যাম কিংবা হইলো যে পলিটিক্স কিংবা এক্সট্রা কোনো আশেপাশে কোনো প্রেশার নাই। তোমার এখানে জাস্ট পড়াশোনা এন্ড বাসা, এটা ছাড়া কোনো কাজ নেই। ড্রেস আপ নিয়েও বিউপি একটু ঝামেলা করে, ড্রেস আপ নিয়ে অ্যাকচুয়ালি একটু কেয়ারফুল থাকা লাগে। প্লাস ক্যাম্পাসের মধ্যে অ্যাকচুয়ালি অন্য ইউনিভার্সিটিতে আমরা যেগুলো করতে পারি বিউপিতে অ্যাকচুয়ালি এগুলো আসলে কোনোভাবে করা পসিবল হয় না। মানে যেহেতু এটা টোটালি আর্মিদের আন্ডারে থাকে বা আর্মিদের পরিচালনা করে থাকে, যেহেতু আমরা জানি যে যদি কোনো ডিফেন্স আমরা চিন্তা করি সেক্ষেত্রে আর্মিরা হচ্ছে নিয়ম কারণে খুবই স্ট্রিক্ট থাকে। তো সেক্ষেত্রে আমরা যে অন্যান্য ভার্সিটি গুলাতে যেটা দেখতে পাই ভাই মানে হাঁটতেছি, গল্প করতেছি, বা মন চাইলো ক্লাস করলাম, মন চাইলো ক্লাস করলাম না, বা ভার্সিটিতে ক্লাস না করে আমরা অন্যান্য জায়গায় আড্ডা দিচ্ছি, সেটা তুমি এই বিউপিতে করতে পারবে না। তুমি যদি বিউপিতে চান্স পাও তাহলে তোমাকে একটা নির্দিষ্ট রুটিন মাফিক চলতে হবে, নির্দিষ্ট একটা গাইডলাইনের ভিতরে চলতে হবে। এক্ষেত্রে আমি মনে করি অনেক ভালো, কারণ হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে নিজেকে মানে মানিয়ে নিতে পারি যে আমাদের কি করা উচিত বা কি করা উচিত না, কোন সময়টাকে আমাদের কিভাবে কাজে লাগানো উচিত। এটা আমরা যদি বিউপিতে পড়ি তাহলে এটা আই গেস যে আমাদের ফিউচারের জন্য অনেক ব্রাইট বলে আমি মনে করি। সো মোটামুটি আমরা তোমাদের কাছে যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো আনসার করতে পারছি। আর এরপরও যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে তোমরা কমেন্ট করবে, সেখানে ভাইয়ার কাছ থেকে আমি
তথ্যগুলো কালেক্ট করে তোমাদের কমেন্ট রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করবো। সো ওভারঅল আজকে এই পর্যন্ত ছিল। ভাইয়া লাস্ট মুহূর্তে কিছু বলবেন কিনা? লাস্ট মোমেন্ট অ্যাকচুয়ালি কথা তো মোটামুটি সবকিছুই বলা শেষ। জাস্ট এক্সাম হলে যে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নাই। জাস্ট আমি এটা একটু বারবার বলতেছি, কারণ তোমাদের এটা অনেকেরই যারা ফার্স্ট টাইম অ্যাডমিশন নিচ্ছে, এটা তোমাদের প্রথম ইউনিভার্সিটি অ্যাডমিশনের যে সারাউন্ডিংস এ যাওয়া, এটা তোমার প্রথম হবে যে অ্যাডমিশনের হলে যাওয়া। তো এখানে অ্যাকচুয়ালি ভয় পেও না আর কি। ভয় পেলে কিন্তু অ্যাকচুয়ালি অনেক ইজি জিনিস তুমি ভুল করবে, প্লাস একটু কনফিউশন যেগুলো লাগবে সেগুলো দেখবে যে তুমি ভুলটা অ্যান্সার করে ফেলতেছো। সো জাস্ট কনফিডেন্ট থেকে যাতে আমরা এক্সামটা দিতে পারি। তো এখানে আমি আরেকটু অ্যাড করি, যাদের প্রস্তুতি একটু কম আছে, তোমরা অনেক ভাবতেছো যে প্রস্তুতি কম আছে আমরা এক্সামটা না দিই, তো এটা তোমাদের জন্য সমস্যা নাই। আমি বলবো যে তোমরা এক্সামটা দাও, এতে করে তোমার যেটা এক্সপিরিয়েন্স হবে যে হল প্রেশারটা কিরকম থাকে, যেহেতু এটা এই বিবি এক্সামটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু ডিফিকাল্ট হয়, মানে গার্ড বলো বা নিয়ম কানুন বলো, এক্ষেত্রে যদি একটু ডিফারেন্ট, সেক্ষেত্রে তুমি যদি এটাতে মানে এক্সাম হলে এক্সপিরিয়েন্সটাকে মানিয়ে নিতে পারো বা এক্সামের প্রেশারটাকে তুমি যদি মানিয়ে নিতে পারো, অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে দেখবে হচ্ছে তোমার খুব সহজে তুমি অ্যাডাপ্ট করে ফেলতে পারতেছো নিজের সাথে বা এক্সামের হলের সাথে। সো নিজেকে কনফিডেন্ট রাখতে হবে, আর এক্সামটাকে অবশ্যই এনজয় করতে হবে। যে মানে এক্সাম আমার দেওয়া দায়িত্ব, যেমন এখন তোমার পড়াশোনা করা যেমন দায়িত্ব ছিল, তোমার ঠিক তেমনই এক্সাম দেওয়াটা একটা দায়িত্ব থাকবে। চান্স হবে কি হবে না সেটা হচ্ছে উপরওয়ালা থেকে অনেকটা নির্ধারিত হয়ে থাকবে। তোমার প্রস্তুতি কেমন ছিল, তুমি কিরকম পরিশ্রম করছো, তার উপরে তোমার ফলাফলটা থাকবে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে তোমাদের সাথে মোটামুটি একটা ছোট্ট গাইডলাইন সেশন। তারপর আমরা তোমাদের অলরেডি অনেকটা টাইম কনজিউম করে ফেলছি, যেটা তোমাদের এখন পড়াশোনার কাজে লাগানো উচিত ছিল। তারপরে কিছু কনফিউশন থেকে যায়, যে কনফিউশন মাথায় ঘুরতে থাকলে আমরা পড়াশোনায় ঠিকভাবে মনোযোগ দিতে পারি না। তো আশা করছি সবগুলো কনফিউশন ক্লিয়ার করতে পারছি আমরা। তারপর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানায় বা ভাইয়া ইনবক্সে তোমরা নক দিও, ইনশাআল্লাহ সবগুলো কনফিউশন ভাইয়ের কাছ থেকে জেনে আমি তোমাদেরকে ফরওয়ার্ড করার চেষ্টা করব। সো এই ছিল আজকে তোমাদের সাথে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো গাইডলাইন সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আজকে যে বিবি এক্সাম মডেল টেস্টটা চলতেছে সেটা অবশ্যই অ্যাটেন্ড করবা। মাঝখানে কালকের দিনটা গ্যাপ রেখে আবার 19 তারিখে তোমাদের একটা 18 তারিখে একটা মডেল টেস্ট হবে, সেটাও তোমরা অ্যাটেন্ড করবা। এতে করে তোমরা প্রশ্নের যে মান সম্পর্কে ধারণা পাবা। সো আই গেস যে তোমাদের জন্য তোমরা অনেক ভালো করবে ইনশাআল্লাহ। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকবে, যাতে তোমরা তোমাদের যে প্রথম এক্সামটা খুব ভালোভাবে দিতে পারো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারো। দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।